পরেই যে ছবিটি প্রদর্শিত হবে তা ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পূর্বে এক নায়কতন্ত্রী শাহের আমলের একটি কাহিনী নিয়ে নির্মিত। কেউ এলো নাকি সাইফি? না, কেউ না, মোহাম্মদ গেটে আছে। ও হ্যাঁ, সে তো গেটে গেছে। কাকে খুঁজছেন? আমার স্বামীকে। তিনি এখানে আছেন? জানি না। নাম আব্বাস সাফারি। আছেন? একটুখানি দাঁড়ান। কে এসেছে মোহাম্মদ? একজন মহিলা তার স্বামীকে খুঁজছে। তার স্বামীকে? নাম আব্বাস সাফারি। মরুকে যাক, সব ফাঁস হয়ে গেল। কি জন্য যে এসেছে? কেউ নয়, বিশেষ বাহিনী তোমাকে গ্রেফতার করতে এসেছে। যাও, তাকে বিদায় করে তাড়াতাড়ি ফিরে এসো। কসম খেয়ে বলছি, কিছুদিন সেখানে না আসাতে বড় আরামই ছিলাম। মাহমুদ সাহেব, আপনাকে বহুবার বলেছি যার পেছনে লোক লাগানো আছে তাকে আনবেন না। মনে সাহস রাখো। ভয় পেয়েছো নাকি? আমার আবার ভয়? অসম্ভব। তুমি মরে যাবে, তো গামুর ছাড়বে না। ঠিকই তো, সতর্কতাতে বুদ্ধির পরিচয়। বাজাও দেখি বাপু, তোমার তালে আমি বেটা।
তুমি এখানে কেন এসেছো? জাওয়াদের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। দোকানে গিয়েছিলাম, সেখানে তুমি ছিলে না। তোমার বন্ধু ছেলের অবস্থা দেখে এখানকার ঠিকানা দিয়েছে। খুঁজতে খুঁজতে এখানে এসেছি। তোমার এখানে আসা ঠিক হয়নি। আমি না ফেরা পর্যন্ত বাড়িতে ওর চিকিৎসা করাতে পারোনি। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। চাদরটা টেনে দাও। আব্বাস, সন্তান থেকে পালিয়ে বেড়ালেই তো তার চোখ ফিরবে না। অন্ধ হয়ে দুনিয়া এসে সে তো কোনো পাপ করেনি। কেন বাচ্চার কথা টেনে আনছো? এর সাথে কি সম্পর্ক? আজও তো এখানে এসেছি বন্ধু বান্ধবদের খবর নিতে। এখন বুঝতে পারছি ইদানিং কেন দেরিতে ঘরে ফিরছো। তুমি ছাড়াও ঘর অন্ধকার। জলদি করে ঘরে ফিরে যাও ইসমাত। আমার এখানে আসার সঙ্গে বাচ্চার কোনো সম্পর্ক নেই। তুমি বাড়ি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আমরা একসঙ্গেই যাব। আমার মেজাজটা বিগড়ে দিও না ইসমাত। তোমার এখানে আসাটাই উচিত হয়নি। খোদার ইচ্ছাতে এই বাচ্চা অন্ধ হয়ে জন্মেছে। তুমি তো এর অন্ধত্ব ঘুচাবে। যাও যাও। যাচ্ছি। কোন ঝগড়াঝাড়ি তো শোনা গেল না আব্বাস। ভেবেছিলাম এক্ষুনি তোমরা পুরো মহল্লাটাকে তোলপাড় করে ফেলবে, কিন্তু কই, কিছুই তো হলো না। কোথায় আছি? আলী, অনেকক্ষণ সুযোগ বাবু, এবার উঠো পড়ো। নিজেকে একেবারে নিঃশেষ করে দিচ্ছ। তুমি কি মাসব্যাপী এভাবেই নেশাগ্রস্ত থাকতে চাও? এখন উঠে পড়ো তো। এক মন মধু মিশালেও খাওয়া যাবে না। মুখের বিষণ্ণতা দূর করো বাপু। মরে গেলাম, নেশাই ধরলো না। আহ, এই বাবা, কি পাঞ্জা! বাবা কি করছে? তাদের সৌভাগ্য যারা এখানে নেই। উঠে পড়ো বাবু। ঘুম যে একেবারে ছাড়ছে না, একেবারে কুকুরে গেছো। মনে হচ্ছে সব কিছু তোমার। বেশি কিছু খাইনি তোমার। ওর সাথে কি দরকার ভাই? ছেড়ে দাও, তার কাজ করুক বেচারা। তাকে কেন বিরক্ত করছেন মাহমুদ সাহেব? সামনে এসো আব্বাস ভাই, এগিয়ে এসো। একটা দাও, সব ঠিক হয়ে যাবে। আমার অবস্থা ভালো নয়। তুমি অনুমতি দিলে আমি চলে যাই। চলে যাবো বলো না, 1 ঘন্টার বেশি তোর সময় হয়নি এসেছো। না, আজ রাতে আর ধৈর্য নেই। আহা, তোমার স্ত্রীর সাথে কি কথা হলো যে তুমি এমন হয়ে গেলে? মামুদ ভাই, দেখুন আমার এখানে আসাটা ঠিক। খাওয়া মন খারাপ করছো। মহিলাদের অভ্যাসই পুরুষদের খেপিয়ে তোলা। এছাড়া সে তো তোমার খরচ চালাচ্ছে না। আরে বাবা, এসব কি কথা বলছো মামুদ ভাই? ইসমত আমাকে এখানে দেখাটা ঠিক হলো না। আমি তাকে কথা দিয়েছিলাম। তোমার কথা মতে আমি এখানে এসেছিলাম। এটা তুমি কি বলছো? তোমাকে খারাপ জায়গায় এনেছি? তবে আমি চাইনি যে এখানে আসাতে ইসমত মনে করুক আমি বাচ্চার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছি। কি সব বাজে বকছে? বাচ্চার জন্মের সময় আমি মনে আঘাত পেয়েছি, কিন্তু বাচ্চার কাছ থেকে আমি পালাতে চাইনি। তুমি বলেছো তাই এসেছি। এসব কথা জানো তো? তুমিও দেখি বিষয়টাকে অযথা বাড়াচ্ছ। বাচ্চা তো কোনো অন্যায় করেনি। আমরা একসাথে এসেছি, একসাথে যাবো। আমাকে ছাড়ো মামুদ, ছাড়ো বলছি, ছাড়ো আমাকে। চেল্লাচ্ছ কেন? আমার সামনে এখানে তো কি হচ্ছে? কি করছো? বসো, বসো, ধাক্কা করো। যাবে না। এখানে আসলে মানুষ হয়ে যায়। যাও, যাও, এখান থেকে ভাগো। বসো, এই কথা বলো যে আমি স্বামীর চুপ কাছে করো, যাবো। অসভ্য করে। সে আমার খরচ তুমি চায়। জানো তুমি কি আমি বলছো? তাকে ভয় করি। হ্যাঁ, ও ঠিকই বলছে। হ্যাঁ, ও কি তোমার বিপদে? হায় আল্লাহ!
কেন এই দুর্ঘটনা? পঁচিশ বছর তো কিছুই না, কিয়ামত পর্যন্ত হলেও আমি তোমার অপেক্ষায় থাকবো। সবকিছুরই অবসান ঘটবে ইসমত, কিন্তু তুমি ইচ্ছা করলে তুমি আমার অবর্তমানে আবার নতুন করে জীবন শুরু করতে পারো। এই সন্তানই আমাদের দুজনার মাঝে সেতু রচনা করেছে। আমি তাকে লালন পালন করব, তোমাকে দেখার জন্য তার হৃদয়ের বাতিকে প্রজ্বলিত করব। সে অনুভব করবে তার পিতা আছে যে তাকে ভালোবাসে। দোকান বিক্রি করেছি এবং সেলাই মেশিন কিনে কাজ শুরু করেছি। সেলাইয়ের কাজ তোমার কাছেই শিখেছি। তেহরানের সর্বোত্তম দর্জি তুমি, খুব একটা অসুবিধা নেই। জাওয়াদ এখন তোমার নাম বলতে পারে। অবস্থা আরেকটু ভালো হলে উঠোনের ওই পাশে একটা ঘর তুলব আর সেলাইয়ের কাজ ওখানেই করব। ধীরে ধীরে জাওয়াদ বড় হয়ে উঠছে, একটা রুমের দরকার হবে। সাবধান, কাছে শোনা, পুড়ে যাবে। মামনি, এই ঘরটাতে কটা দেয়াল আছে? 4টে দেয়াল আছে। বাবার জেলখানায় কটা দেয়াল আছে? সেখানেও 4টে দেয়াল আছে। সব ঘরে 4টে দেয়াল থাকে। বলো তো, তাহলে আমাদের এই ঘর আর বাবার ওই জেলখানার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এই, তোমার বাবার জেলখানার দরজা সবসময় বন্ধ থাকে। তার মানে ইচ্ছা করলেই বাবা যে কোনো সময় দরজা খুলতে পারে না, তাই না? না, তোমার বাবা পারে না। দরকার পড়লে তখন সেই দরজা খোলা হয়। তার জন্য তাহলে কবে দরজা খোলা হবে? তুমি যখন বড় হবে। আমি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাব, তাই না মা? হ্যাঁ বাবা, তুমি খুব জলদি বড় হবে, খুব জলদি। আসসালামু আলাইকুম হোসেন ভাই। ওয়ালাইকুম সালাম জাওয়াদ। এই নাও গত রাতের পত্রিকা, তোমার জন্য রেখেছি। ধন্যবাদ।
আসসালামু জাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ শুভ হোক। ধন্যবাদ। খবরটা শুনেছি অবশ্য। বিয়ের মিষ্টি কবে খাওয়াচ্ছ? ইনশাল্লাহ শীঘ্রই। দিন তারিখ কিছু ঠিক হয়নি। সফল হও বন্ধু। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুসাইন। উফ, কি গরম। এয়ার কুলারটা যে কবে ঠিক হবে তার ঠিক নেই। আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। বড় সাহেবকে বলার কেউ নেই, সবাই কাজ করে যাচ্ছে, কেউ মুখ খুলছে না। যারা এয়ার কন্ডিশন রুমে বসে আছে আমাদের কথা চিন্তাও করে না। বক বক না করে গত রাত্রের পত্রিকাটা পড়ে দেখো কয়েদিদের মুক্তির কোনো খবর আছে কিনা। ঠিক আছে। হ্যালো, জি বলুন। জি বলুন। একটু অপেক্ষা করুন। একটু ধরে রাখুন। দয়া করে একটু ধরুন। মনে হয় এনগেজ আছে। কথা বলুন। জি কথা হ্যাঁ, বলুন। মনে হয় এনগেজ আছে। হ্যালো, লুৎফি সাহেব। ও তিনি আসেনি? আচ্ছা ঠিক আছে। হ্যালো, তিনি তো আসেননি, ছুটিতে গেছেন। জি হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিন গরম চা। এই গরমে চা খায় কি? আচ্ছা দাও। জাদ সাহেব আপনি একটু কষ্ট করে আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও। জি আচ্ছা। ধন্যবাদ। আজকেও খবর নেই। ভালো করে দেখেছো? হ্যাঁ, কিছুই লেখেনি। এই নাও, মন খারাপ করো না। মন খারাপ কি জন্য? অপেক্ষা করা তো আমার অভ্যাস হয়ে গেছে। 20 বছর এত লম্বা, তুমি তো এর দিনগুলো অথবা মাসগুলো গুণে শেষ করতে পারবে না। জি ধরুন। তার মুক্তির কথা শুনতে শুনতে কয়েক বছর চলে গেল। যখনই তার সম্পর্কে খোঁজ নিতে গেছি, বলেছে পত্রিকা দেওয়া হবে। কথা বলুন। আমি এবং আমার দুঃখিনী মা বিশ্বাস করেছিলাম। বিশ্বাস না করেই বা কি করব? হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম খালাম্মা। ধন্যবাদ। যাও টেলিফোন ধরুন, কথা বলুন। হ্যালো, আমি ভালো আছি, খুব ভালো। আজকেও ঠিকমতো অফিসে পৌঁছেছি মা, সুস্থভাবেই এসেছি। ঠিক করে বলো জাওয়াদ, কিছু ঘটেছে? কিচ্ছু ঘটেনি মা, কোনো কিছুই ঘটেনি। একটা আঁচড়ও আমার গায়ে লাগেনি। গতকাল, গত পরশু এবং অন্যান্য সব দিনের মতোই কিছুই ঘটেনি। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, এসব টেলিফোন বা অন্য সব কিছু যা তোমাকে বিষণ্ণ করেছে, এতে মন খারাপ করার কিছু নেই বাবা। নিজেকে এভাবে ধোঁকা দিও না মা। আমি যেদিন থেকে এখানে চাকরি করছি, তুমি প্রতিদিনই কোনো না কোনো বাহানায় আমি ভালো আছি কিনা জানার জন্য টেলিফোন করছো। আমি পড়ে যাইনি, হোঁচট খাইনি, হাত পাও ভেঙে যায়নি মা। এসব কি বলছো? তুমি যা ভাবছো এটা তা নয়। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলার না থাকলে খোদা হাফেজ। হ্যালো, বলুন। ধরুন। জি, দয়া করে ধরুন। কথা বলুন প্লিজ। তোমার মায়ের সঙ্গে এমন আচরণ কেন করছো? যাও। সব সময় আমাকে অসহায় ভেবে আচরণ করুক, এটা আমি পছন্দ করি না। কোথায় যাচ্ছো? বড় সাহেবের রুমে যাচ্ছি। বড় সাহেব? তাকে টেলিফোন করলেই তো হয়। তাতে কোনো ফায়দা নেই। একজনকে গিয়ে বলতেই হবে নিচে বসে আমরা কি কষ্টই না পাচ্ছি। সাবারি সাহেব কোথায় যাচ্ছেন? আপনার জন্য পানি এনেছি। তুমি টেবিলের উপর রাখো, আমি এক্ষুনি আসছি। ও, কি
কি হয়েছে মিস্টার সাফারি? আমরা যে নিচের তলায় গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি জানেন স্যার, শুধু আমি নই, নিচের এবং প্রথম তলার সব কর্মচারীরাই কষ্ট পাচ্ছে। আপনি কি বলতে চান? নিচের তলায় ঠিকের উল্টোটা, ভীষণ গরম স্যার। 10 দিন হয়ে গেল নিচের তলার কুলার মেশিন ঠিক হয়ে যাবার কথা ছিল, কিন্তু এখনো ঠিক হয়নি। এই কয়েকদিনে বিভিন্ন জনকে বলেছি, তবু কাজ হয়নি। ওখানে আর সহ্য হচ্ছে না স্যার। এখানে এসেছি যাতে আপনার নির্দেশে সমস্যার সমাধান হয়। সত্যি অবাক হচ্ছে, মেশিন ঠিক না হওয়া পর্যন্ত সহ্য তো একটু করতেই হবে। জি আমি জানি শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে। যদি দয়া করে একটু নিচে আসেন তাহলেই বুঝবেন ওখানে আমরা কি কষ্টে আছি। ঠিক আছে ঠিক আছে, নির্দেশ দিয়ে দিচ্ছি, কুলার মেশিন ঠিক না হওয়া পর্যন্ত কয়েকটা ফ্যান লাগিয়ে দেবে। অশেষ ধন্যবাদ স্যার। মিস্টার সাফারি। জি স্যার। আপনার বাবার খবর কি? আরো 5 বছর স্যার, 5 বছর। মরিয়ম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণে? কেন, আজকেও কি দেরি হয়েছে? না না, আজকেই ব্যতিক্রম, ঠিক সময় এসেছো, সময় মতো। আচ্ছা, সত্যি বলছি আমার কোনো দোষ ছিল না। যখন থেকে ঘড়িটা হারিয়ে গেছে এরকম হয়েছে। ব্যাপারটা বাবাও হাসির ছলে নিয়েছেন। তিনি সব সময় আগে পিছে করে সময় বলেন। বহুবার খুঁজে দেখেছি কিন্তু পাচ্ছিলাম না। তবে শেষ পর্যন্ত যখন এটা খুঁজে পেলাম ঠিক তখন বিয়ের খুতবা পড়া হচ্ছিল। তখন 3:55 ছিল। না, তখন 3:51 ছিল। বলছি তখন 3:55 ছিল। না, আমি বলছি 3:51 ছিল। 4 মিনিটের তফাৎ। অর্থাৎ? হ্যাঁ মরিয়ম, বিয়ের দিন হ্যাঁ বলতেই তোমার 4 মিনিট লেগেছে। আমার মায়েরই শেখানো ছিল, তিনি বলেছেন 3 বারের পর যেন হ্যাঁ বলি। আমার কিন্তু সেরকম কোনো ইচ্ছা ছিল না। আচ্ছা, হামিদের কোনো খবর পেয়েছো? শেষ পর্যন্ত কি হলো? আজ সকালে টেলিগ্রাম এসেছে।
বীরচাঁদ ঘাটিতে তাকে নিয়ে গেছে। এখন বলো কি জন্য খবর পাঠিয়েছ, কি দরকার? তোমার কণ্ঠ এত গম্ভীর কেন জাওয়াত? কিছু ঘটেছে কি? কোনো কিছুই ঘটেনি, সবকিছু আগের মতো আছে। অযথা মনে মনে খুশি হয়েছিলাম, ক্ষমার প্রতিশ্রুতিতে কান দিয়েছিলাম এবং সেভাবে হিসেব করেছি। বাস্তবতাকে মেনে নেওয়া উচিত। আমি জানি তুমি কতই না দুঃখ পেয়েছো, তবে 5 বছর কোনো ব্যাপারই না, জলদি শেষ হয়ে যাবে। আমার আর ধৈর্য নেই। যখনই তার কথা স্মরণ হয়েছে, তার চিন্তা নিয়ে ঘুমিয়েছি, তার চিন্তা নিয়ে জেগেছি, তার চিন্তাতে জীবন কাটাচ্ছি, তার চিন্তা নিয়ে বড় হয়েছি। তাকে স্মরণ করেই তোমাকে বিয়ে করেছি। সব সময় অপেক্ষায় ছিলাম, এখনো সেই সময় গুনছি। বর্তমানে আমি এবং আমার মা আশা করছি বাবা খুব তাড়াতাড়ি ছাড়া পাবে। আমি খুব শীঘ্রই তার সান্নিধ্য পাবো, খুব শীঘ্রই তার আওয়াজ শুনবো, খুব শীঘ্রই ঘরে তার উপস্থিতি অনুভব করব, 5 বছরের পূর্বেই। যদি তিনি ছাড়া না পান তাহলে তুমি কি করবে? সবকিছু নষ্ট বা উলটপালট করে দিবে? আত্মহত্যা করবে? না, তারপরও আমি অপেক্ষা করব। যখন অপেক্ষায় করতে হবে তাহলে কল্পনার জগতে কেন তুমি ঘুরপাক খেয়ে মরছো? 5 বছর কি জলদি শেষ হয়ে যাবে জাওয়াত? না মরিয়ম, বাবা ছাড়া না পাওয়া পর্যন্ত তোমাকে উঠিয়ে আনবো না, সংসার শুরু করব না। আমি চাই আমার বৌভাত অনুষ্ঠানে বাবা পাশে থাকবে। কিন্তু 5 বছর তো অনেক সময়, অনেক দূরের ব্যাপার। তুমি যদি এটাই চাও তাহলে কেন তাড়াতাড়ি আমাকে বিয়ে করলে? বাবা মুক্তি পাবে মরিয়ম, 5 বছর লাগবে না। আমার মা নিশ্চিত। সেই থেকে আমার মা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বাবার পদধ্বনি শোনার জন্য তার কান খাড়া হয়ে আছে। তুমি বুঝতেই পারছো না তুমি কি বলছো। তুমি কল্পনা রাজ্যে বাস করছো, কল্পনা রাজ্যে। এই কল্পনার জাল তোমার মাই বুনেছেন, এইভাবে চলতে পারে না। মরিয়ম, মরিয়ম, মামনি কি হয়েছে? আমাকে একা থাকতে দাও মা। দরজা খোলো মামনি, দরজা খোলো। বলেছি তো আমাকে একা থাকতে দাও। ইসমাইল, কি হয়েছে? শোনো, কথা আছে। কি কথা? কি হয়েছে? কিসের অত কাজ করছো? নিচে এসে দেখো মরিয়ম কি করছে। আহা, মেয়েদের অভ্যেসটাই তো এরকম যে ডাকলেই যেতে হবে, না হলে। এই হলো তোমার কুলার, বলো না পানি পড়ে। এর পরে সেটাকে নষ্ট করতে পারবে। এখন নিচে এসে দেখো কি হয়েছে। কি হয়েছে? কি ঘটেছে? খালি প্রশ্ন না করে নিচে এসে দেখো মরিয়ম কাঁদছে। এটা তো নতুন নয়, মেয়েটা তো সবসময় কান্নাকাটি করে। কুলারটা দেখো, একেবারে যেন নতুন। ঠিক করে ফেলেছি। কি ঘটেছে? তোমার নাকের ডগায় কালি লেগেছে।
ভয় পেয়েছো মা? চিন্তা করছি তোমার কি? তোমার চিন্তা ভুল মা। তোমার দৃষ্টি আকর্ষণের জন্য আমি ভেঙেছি। তার মানে তুমি সব কি শুরু করেছো জাওয়াদ? সকালে আমার সঙ্গে সব কথা বলেছো, এখন এই অবস্থা। তোমার কি হয়েছে? আমি শিশু নই মা, আমি নিজের কাজ নিজেই করতে পারবো। ঠিক আছে, করো। তোমাকে কেউ বাধা দিয়েছে? আমার সাথে এরকম আচরণ করছো কেন? আমার ঘরটা সাজানোর ভার তুমি আমার উপরই ছেড়ে দাও না কেন? আমার খাট, টেবিল, বইপত্র সাজানো সব কাজ আমি নিজেই করব, কারো সহানুভূতির দরকার নেই। আমার কোনো উদ্দেশ্য নেই জাওয়াদ, সব মাই তাদের সন্তানদের ঘর সাজিয়ে গুছিয়ে দেয়। তবে মা, আমি অন্য সব ছেলেদের মতো নই, এটা তুমি ভুলে গেছো। আমাকে বলো বাবা, তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। না, কিছুই হয়নি মা, বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো, এ কাজ করা উচিত হয়নি। কিন্তু এই অপেক্ষা আমাকে নিঃশেষ করে দিচ্ছে। বুঝেছি বাবা, বুঝেছি। তবে শীঘ্রই এই অপেক্ষার অবসান ঘটবে। তোমার বাবা মুক্তি পাবে, আব্বাস ঘরে ফিরে আসবে। অনেক বছর আগে যখন আমি শিশু ছিলাম, মা বলেছিল বাবা জেলে আছে, অপেক্ষায় থাকো, বাবা একদিন ঘরে ফিরে আসবে। মা বলেছিল জেলখানায় অন্যান্য ঘরের মতোই 4টা দেয়াল আছে এবং একটা দরজা, যা সবসময় বন্ধ থাকে। সেই সময় থেকেই অপেক্ষা আমার অন্তরে বাসা বেঁধেছে। রক্তের মতো আমার শিরা ও উপশিরায় প্রবাহিত হচ্ছে। আমি যেন উঁচু 4 দেয়ালের মাঝে বন্দী। বর্তমানে অপেক্ষা যমজ ভাইয়ের মতো সৎপথা আমার সঙ্গেই রয়েছে। আমি জেলখানার প্রধান দরজা খোলার অপেক্ষায় আছি। বাবা মুক্তি পাবে এবং গোলাপের মন মাতানো সুবাস নিয়ে আমাদের ঘরে ফিরে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার দোয়া। আসুন, ভেতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আমার বৌমা যে। দাওয়াত ছাড়াই এসে গেলাম কষ্ট দিতে, না আসলেই যে নয়। তাতে কি হয়েছে, খুশি হয়েছি। আসুন। মাফ করবেন। আচ্ছা ঠিক আছে। আপনি এগোন। না না, আপনি আগে যান, আনুষ্ঠানিকতার কোনো দরকার নেই। ঠিক আছে। এটা তো আপনারই বাড়ি। এই বাড়িটাই আমাদের আসার প্রতীক। হ্যাঁ, ঠিকই বলেছো। ধন্যবাদ। আপনাকে কষ্ট দিতে এসেছি একটু খোঁজ খবর নেবার জন্য। আপনার মেহেরবানি। আপনারা খোলা হয় বারান্দায় বসতে পারেন। এর চেয়ে ভালো আর কি হতে পারে? তাই চলুন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যেন কাবাবগুলো ঠান্ডা না হয়, তাহলে মজা থাকবে না। ঠিক আছে। জাওয়াদ, জাওয়াদ কোথায় গেল সে? তার ঘরে আছে। জাওয়াদ এক্ষুনি এসে পড়বে। জাওয়াদ, এসে দেখে যাও, মেহমান এসেছে, খালি হাতে আসেনি। এইমাত্র হিটার, কুলার এবং পাইপ ঠিক করে সব খারাপ করেছে। ওয়ালাইকুম আসসালাম। জামাই তো নয় যেন হীরের টুকরো। আসলেই মেশিনপত্র মেরামতের কাজ যেই মাত্র আমি শেষ করেছি, ঠিক তখনই বিবি সাহেব বারবার টাকা দিতে লাগলো যে বাইরে গিয়ে রাতের খাবার খাবো। বিবি সাহেব একটা কথা বললে কি না বলা যায়? মা মরিয়ম তখন আমাকে বলল যে জাওয়াদের জন্য তার অন্তর পুড়ে যাচ্ছে। আমি কখনই কথা বললাম বাবা? বলনি? এত কথা বলছো কেন? কাবাব দাও, ঠান্ডা হয়ে গেল তো। খাবার খাননি তো? না, ওদিকে আমাদের ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। চলুন খেয়ে নি। হ্যাঁ চলুন। খেয়াল রাখবেন, মাথায় লাগবে। খেয়াল আছে। রক্ষা করো এই মহিলার হাত থেকে। মানুষ যে 2-4টে কথা বলবে তাও দেবে না। তুমি যখন কথা বলতে চাইবে, লাফিয়ে এসে মুখ ধরবে। ইসমাইল, ইসমাইল, দেখেছো? একটু এদিকে এসো। দেখেছো, রান্নাঘরে থাকলেও সে চাই বান্দা তার খেদমতে থাকুক। তোমরা দুজনে কথা বলছো না কেন? তার সাথে আমার বলার কিছুই নেই। বুঝতে পারছি তোমাদের মধ্যে মান অভিমান চলছে। বাবা জাওয়াদ, যদি তাকে শাসন করতে চাও, আমরা আছি বলে লজ্জা পেও না। আসছি বাবা, আসছি। আপনার সঙ্গে আমরা পরামর্শ করতে এসেছি বনিসমাত। জানি বেয়ান সাহেবা, কিন্তু আমার করার কিছুই নেই। জাওয়াদকে আমি কিছুতেই বোঝাতে পারছি না, কারণ জাওয়াদের কাছে তার বাবাই সব কিছু। আমরা চাই না জাওয়াদের অনুভূতিতে আঘাত লাগুক।
আমরা একসাথে বসে চিন্তা করে দেখব কি করা যায়। মরিয়ম মনে করে জাওয়াত কল্পনার জগতে বাস করছে। তার বাবার মুক্তির চিন্তাটা কোনো কল্পনা নয়। আমি তার চিন্তাকে দূর করতে পারছি না। আমরাও চাই না তার মন থেকে কল্পনা দূর হোক বনিসমত, কিন্তু আমরাও নিশ্চিত নই যে মিস্টার সাফারি 5 বছরের আগে মুক্তি পাবে। আপনি কি নিশ্চিত? হ্যাঁ, আমি নিশ্চিত। নিশ্চিত বই কি। আব্বাস সাফারি কোথায়? আব্বাস সাফারি সাক্ষাৎ প্রার্থী আছে। আব্বাস সাফারি সাক্ষাৎ প্রার্থী আছে। আব্বাস সাফারি কোথায়? তার সাক্ষাৎ প্রার্থী আছে। বলেছি আমাকে এবারে একা আসতে দিতে। তার সঙ্গে কথা হয়েছে, বলেছি তোমার বাবার সঙ্গে একা কথা বলবো। অন্য কথা বাদ দাও, আসল কথা শোনো যা তোমাকে বলতে এসেছি। তাকে আনোনি এই তো? আজকে মনের অবস্থাটা ঠিক। কিছু ঘটেছে? হ্যাঁ, খবর আছে। তোমাকে বলছি, মনটাকে শক্ত করে নিজেকে সামলিয়ে রাখো। প্রতীক্ষার অবসান ঘটেছে ইসমাত, অবসান ঘটেছে। ঠিক শরতের প্রথম দিনে আমি মুক্তি পাবো ইসমাত। 20 বছরের বিরহের অবসান ঘটেছে ইসমাত। এখান থেকে সোজা তুমি সার্জেন্ট হেদায়েতের দপ্তরে যাও, সেই তোমাকে সব বুঝিয়ে বলবে। ইসমাত, ইসমাত, যে কথাটা বলতে চেয়েছিলে এবং যার জন্য তুমি এখানে একা এসেছো বললে না তো? জাওয়াদের ইচ্ছা তার বউ ভাতে তুমি থাকবে।
বাস্তব। আপনার স্বামী মুক্তি পাবে, কয়েকদিন পরে ঠিক শরতের প্রথম দিনেই মুক্তি পাবে। পঁচিশ বছরের চাকরি জীবনে আমার কামনা সুখবর দেবার এবং আনন্দাশ্রু দেখার। কি হয়েছে মা? কোনো খবর আছে? হ্যাঁ জাওয়াদ, খবর আছে, সুসংবাদ, যে জন্য তুমি এতদিন অপেক্ষায় আছো। জাওয়াদ, তোমার বাবা বাবা মুক্তি পাবে? সত্যি অবাক লাগছে। হে খোদা, খোদাই দীর্ঘ প্রতীক্ষার পর। জানি না মা, জানি না কি বলবো, জানি না। হে খোদা, এত খুশি লাগছে যে চিৎকার করতে ইচ্ছে করছে। জানি না, সারা দুনিয়ায় খবরটা ছড়িয়ে দিতে ইচ্ছে করছে। মা, মা, হাসো, হাসো, হাসো মা। শেষ পর্যন্ত অবসান ঘটেছে, অবসান ঘটেছে। আমি জানতাম এমন একদিন আসবে যেদিন বিরাট দরজাটা খুলে যাবে, বাবা ফিরে আসবে। হাসো মা, হাসো। তুমি আসো, তুমি আসো জাওয়াদ। খোদা। কলিং ফোনের কিস্তি এখনো শেষ হলো না, এর মধ্যে খারাপ হয়ে গেল। হ্যালো হ্যালো, তারের মধ্যে শর্ট সার্কিট হয়েছে, এক্ষুনি ঠিক করে ফেলবো। যখনই তুলছি তখনই এরকম হচ্ছে। আমি জানি কলিং ফোনটা ঠিক করা তো দূরে থাক, এর বেলটাও খারাপ করে দেবে। তোমার কাজই হচ্ছে দোষ ধরা। মনে কত আশা ছিল, 30 বছর সরকারি বোঝা টানার পর শেষ জীবনে হাত পা ছড়িয়ে একটু আরাম করব, সে কথা এমন কেউ নেই যে শুধাবে। এই অবসর জীবনেও দিনরাত বকবকানি শুনতে বাধ্য হচ্ছ কেন? অপেক্ষা করো, হামিদের ট্রেনিংটা শেষ হোক না। খোদা ভরসা। সেই সময় তুমি হাত পা ছড়িয়ে আরাম করো। মনে হয় বাসায় নেই। কেন? তাদের গাড়ি তো আছে। সম্ভবত তাদের বেলটা খারাপ হতে পারে, হয়তো বা গাড়িটাও খারাপ হয়ে আছে। এখন দেখো, এই তোমার কলিং ফোন। কে যেন এসেছে, বেলটাও তুমি খারাপ করে দিলে বাবা। মাশাআল্লাহ, হামিদ ফিরে আসার আগে হাত পা ছড়িয়ে আরাম করোগে, যাও। ওই আসছে। সুখবর আছে, বাবা মুক্তি পাবে। তুমি ঠিক বলছো তো জাওয়াদ? হ্যাঁ মরিয়াম, ঠিকই। শরতের প্রথম দিনেই মুক্তি পাবে। এ তো আনন্দের খবর, কাঁদছেন কেন? তোরা যাও। বাবা কি চেহারা! স্বাগতম জানান আব্বাস সাহেব। যুবক, যদিও আমাদের একটু অসুবিধা হবে, তবুও স্বাগতম। সিগারেট নাও। নেব না। কদিন থেকে? আমি জানি তোমার অবস্থা আমি বুঝতে পারছি। দুদিনে একটু কষ্ট পাবে, তবে ধৈর্য ধরতে হবে।
আমাদের বৌভাতের দিন ঠিক হয়ে গেছে বাবা। কবে ঠিক হলো? আপনার মুক্তি যেদিন হবে তার একদিন পর। কতই না ভালো দিন। গতকাল জাওয়াদ আর মারিয়ামের জন্য বিয়ের পোশাক কিনতে গিয়েছিলাম। জাওয়াদের বিয়ের পোশাকটা তৈরির জন্য কাকে দিতে চাও? তেহরান শহরের সবচেয়ে সেরা দর্জিকে। পোশাকের রং মা পছন্দ করেছেন, বলেছেন আপনার আর মায়ের বিয়ের পোশাকের রং ঠিক ওই রকমই ছিল বাবা। হ্যাঁ, আমি বানিয়েছিলাম। মনে হয় সেটা এখনো আছে। সেদিনের মতো এখনো নতুনই আছে। এর মাপজোক নিয়েছো? হ্যাঁ, লিখে দিয়েছি কোট প্যান্টের কাপড়ের সাথে দপ্তরে জমা দেব। বাবা, এটাই আমার আশা ছিল, আপনি পোশাকটা বানান। সময় শেষ হয়ে গেছে। আমারও আশা ছিল বাবা। মাদার আড্ডাটা খুব জমেছিল। আমরা গোল হয়ে বসেছিলাম। আমাদের মধ্যে কে যে বিশ্বাসঘাতক ছিল বুঝতে পারিনি। যাকে তাকে মাফ করে দিয়েছে, চুপে গেছে। হ্যাঁ, আমার দুঃখ এটাই যে আজকাল 4000 খরচ হয়েছিল। খুব সুন্দর কাপড় তো সাফারি ভাই কোথায় পেলেন? এই পেয়েছি। খুব ভালো রং, বাইরে থেকে পাঠিয়েছি। আরে এটা তো আমার ছেলের বিয়ের কাপড়। মোবারক মোবারক। এই সুযোগে আব্বাস সাফারির সেলাই নৈপুণ্য তোমাদেরকে অবাক করে দেবে। তোমার সব কাজে অবাক হই আব্বাস ভাই। এই ছেলের বিয়ের দিনে, সেই শাদীর দিনে কত মজা হবে, কত বাতাসা মিশ্রি ছেটানো হবে বরকনের মাথায়। কোথায় কোথায় যাচ্ছ? আরে এসো, দরকার আছে। আরে এসো, দরকার আছে। ওয়ালাইকুম আসসালাম। এসো, তোমার মাপ নিতে হবে। আমার মাপ নেবে? হ্যাঁ, তোমার মাপ নেবো। এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন তো? জি ভালো। আপনি কেমন? জি ভালো। দাঁড়াও দেখি তোমার মাপ হয় কিনা। এটাই ভালোই তো মানিয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। ঠিক আছে, দাঁড়াও, তোমার মাপ নি। দেখি এটা কি কাপড়? আহা, কাপড় কেমন তাতে তোমার কি? ঘোরো, ঘুরে দাঁড়াও। একটুখানি দেখে নি। ঠিক জাওয়াদের মাপের মতোই। ঘোরো, তোমার বুকের মাপ নেই। পঁয়ষট্টি সেন্টিমিটার, 2 সেন্টিমিটার কম। এবার শেষ হয়েছে তো? ঠিক আছে, এখন যেতে পারো। খোদা হাফেজ বন্ধুগণ, মাফ করবেন বিরক্ত করলাম। ইসমাত, দুঃখের দিনগুলো একে একে শেষ হচ্ছে। আমার অশুভ এবং দুর্ভাগ্যের দিনগুলো শেষ হচ্ছে। 20 বছরের প্রতীক্ষা, মাথার চুল এক একে সাদা হয়ে প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগের যৌবন এবং আনন্দঘন চেহারায় বার্ধক্য এবং মলিনতার ছাপ পড়েছে। কিন্তু ইসমাত, মুক্তি পাবার পর আবার নতুন করে জীবন শুরু করব। আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো যৌবনের দিনগুলো ফিরিয়ে আনার চেষ্টা করব। সেই সৌভাগ্যের দিনে আমি খুশবু ছড়াবো। তুমি যখন মুক্তি পাবে, সেদিন বিয়ের দিনে সেই সাদা দাস্তারখান আমি আবার বিছাবো। কেবলার দিকে মুখ করে বসে আবার বিয়ের আয়নায় মুখ দেখব। জাওয়াদ ও মারিয়াম আমাদের পাশে থাকবে, তাদেরকেও দেখব। কিন্তু ইসমাত, জাওয়াদ দাম্পত্য জীবন শুরু করে দূরে সরে যাবে। না, আমাদের কাছ থেকে চলে যেতে দেব না। 4 নম্বর গ্রুপের কয়েদিরা বাইরে বিশ্রাম করতে যাবে। 4 নম্বর গ্রুপের কয়েদিরা বাইরে বিশ্রাম করতে যাবে। আসুন, সবাই বাইরে যায়। সবাই চলুন, সবাই চলুন বাইরে।
এতদিন অন্ধকারে ছিলাম, বাইরে সুন্দর বাতাস। এতদিন অন্ধকারে দিনগুলো যে কিভাবে কাটছে বুঝতেই পারছি না। আপনার এক পা সদর দরজায় আনন্দের কথা। গ্রীষ্মকাল শেষ না হতে এবার শীত এসে পড়ছে। এবছর যাই হোক না কেন আমার জন্য কিন্তু বসন্ত। খোদা তাই করুন। আর কতদিন বলেন? এটা একটা জীবন হলো, কিভাবে যে জেলখানায় কাটলো কথাই বলতে চাই। আর একটা সিগারেট পর্যন্ত ঠিক মতো হঠাৎ কলকাতা থেকে এসে বাইরে এসে মাথা ঘুরছে। এটা হবেই তো, মাথা তো ঘুরবেই, মাথা থাকলে মাথা ওইসব জিনিস এটা মানুষের নিয়ম, এটা জীবন। এটা সিগারেট যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে পরে কি করে তুমি খাবে? ওখানে মসজিদ লিয়ে আসবে, সেটা দিয়েছে না, নামাজ পড়বা, একটা নামাজ পড়ার জায়গা পেয়েছিলাম, মুখাও খেয়েছে কথা। আর থুবা বাড়িতে তুলে খেতে তাই না? এখন চলো, এটা জীবন। ছেলে মেয়ে বাড়িতে কি যে করছে, ওরে পিছে পিছে আসুন তাড়াতাড়ি। হাতটা বাড়াও, হাতটা বাড়াও। নাও জীবনটা। ধন্যবাদ, ধন্যবাদ। জীবন হলো এটা। আর বাড়িতে কি অবস্থা যাচ্ছে আমাদের? আর তুমি বলে মসজিদ, আমরা তো শেষ করে জীবন নাকি একটা দিয়ে খাওয়া দিবে। আর থেকে মসজিদ লিয়ে তুমি কথা বলছো। মসজিদ এখন ছাড়ো না, মসজিদ কথা। হ্যাঁ মসজিদ ছিল, নামাজ আছে, করতে পারছি আমরা। খুব বেশি দিন একটা নামাজ হলো। আর জানা নাই আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। যা দেখো হয়তো মেয়ে অনেক বড় হয়ে গেছে। আমার হাতে। আপনাকে দেবো কেন? ওই বিষাক্ত জিনিসটা দাও। আমি খেলে আপনার কি? আমি যেখানেই যাই আপনি পেছনেই লেগে থাকেন। দাও, এই প্রাণনাশকারীটা আমার হাতে দাও। না গলাচ্ছ কেন? তুমি কি আমার বাবা? দুটো দিন নিজেকে সামলাও, জীবনটাকে ধ্বংস করো না। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। সর্বনাশ করো না বলছি, ছাড়ো আমাকে। তোমাকে কাজ করতে দেবো না। তুমি তোমার ছেলের মতো জীবন নিয়ে খেলা করো না। তুমি আমার সন্তানের মতো। কোন জীবন? কোথায় বাবা? আমার কোনো বাবা ছিল না। শান্ত হও বাবা। কেন তুমি জেলারকে বললে না? এতে কি কোনো ফায়দা আছে স্যার? আমি তাকে বলাচ্ছে আপনি বললেই বরং বেশি ভালো হবে। দুবার ওই ব্যক্তি আমার ক্ষমা প্রাপ্তিটা বাতিল করেছেন। আমি দু একবার মাদক দ্রব্যের এই বিষয়টি নিয়ে তার সাথে কথা বলেছিলাম, কিন্তু তিনি কান দেননি। যাকে তোমার মুক্তির আর বেশি দেরি নেই। কাল পরশু থেকেই তো তুমি তোমার যাবার প্রস্তুতি নিবে। হ্যাঁ, কাজে জোর ধরো না। কিন্তু যদি চাও এই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামাতে, তাহলে নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনবে। তোমার হারানোর দিনগুলো নিয়ে ভাবো। আর কি বা আছে যার জন্য এত ভাববো? জানি না, তবে এত বছর পর তোমার মুক্তির এক ধাপ মাত্র বাকি। এই বাকি সময়টা নিজেকে নিয়ে ভাবো। তোমার ছেলের কোট প্যান্ট বানানোর দিকে মনোযোগ দাও। এই 20টা বছর আমাকে অন্য মানুষ বানিয়েছে। সেই মাদকাসক্ত নেশাগ্রস্ত যুবককে যখন আমি দেখি, তখন মনে পড়ে আপনারও তো একটা সন্তান আছে স্যার। তোমার কথা ঠিক, তবে তুমি কিছু করতে পারবে না। আপনি তো পারবেন স্যার। কি বলছো সাফারি? ঠিক আছে, ঠিক আছে, আমি বিষয়টা দেখব। অশেষ ধন্যবাদ স্যার। খুলে দিন স্যার। তোমার ছেলের কোট প্যান্ট বানানো শেষ হয়েছে?
শেষ হবার পথে। আমার শার্ট প্যান্ট তো ভালোই বানিয়েছিলে, সবাই খুব প্রশংসা করেছে। আপনাদের দোয়া। বাড়িতে যখন যাবে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তুমি কেমন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভালো। সিগারেট আছে? আরে বেটা, এক সপ্তাহ ধরে আমি নিজেই পাচ্ছি না। তোমাকে তো সবসময় বলো তোমার কাছে সিগারেট নাই, তোমাকে এখন রাজপুত্রের মতো দেখাচ্ছে। ওঠো, উঠে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালো। আপনি ভালো? হ্যাঁ ভালো। এটা রেখে দাও, হাস করো না যেন। আমাকে মারছো কেন? সামনে চলো। স্যার, এ কাজ করেছেন কেন? কি বললেন? এটা অপরাধ স্যার, অপরাধ। বুঝতে পারছো তুমি কি বলছো? আমি নিজের চোখে দেখেছি মাদক দ্রব্য তাকে দিয়েছেন। হাত খোলো বলছি। হাত খোলো। ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। হাত খোলো। ছেড়ে দাও আমাকে। হাত খোলো বলছি। এই সব ফালতু বলছো সাফারি? যদি মনে করেন আমি মিথ্যে বলছি, তার হাত খুলে দেখুন। বেশি বাড়াবাড়ি করো না বলছি। তোমার ছেড়ে যাও। এখানে কি হচ্ছে দেখার দায়িত্ব তোমার নয়। যা ভাবে এখান থেকে। আমারও দায়িত্ব আছে। যুবক, সে শেষ হয়ে যেতে পারে না, সে ভালো হতে চাচ্ছে। খুব ভার বেড়েছে না? বাজে কথা বলো না। আমারও তো সন্তান আছে, সে আমার ছেলের মতো। সবাই ছেড়ে যাও। ঠিক আছে, সবাইকে বলছি সবাই চলে যাও। চলো হবে এখান থেকে। চলো 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 সবাই চলো চলো। তোমরা নেমে পড়ো। এসো বাবা। তোমার হাত দাও মরিয়াম। এসো মা। নামো বাবা, নামো। আপনি গিয়ে জিজ্ঞেস করবেন না আমি যাব? ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি ফিরছেন। ইসমত আপা কতই না খুশি। কি হলো? বলছে আর একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে বাবা জাওয়াত, বাবা জাওয়াত, সময় হয়ে গেছে। একজন কয়েদি মুক্তি পেল, তার স্ত্রী পুত্র আছে। সে এত খুশি যেন দুনিয়াটাই দিয়ে দিচ্ছে। মা মরিয়ম, একটু জিজ্ঞেস করে ফিরে আসছি। আমার অনুভূতিটা যে কি তুমি বুঝবে না। আমার অবস্থা আমি নিজেই বুঝতে পারছি না। বছরের পর বছর এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিলাম। জানি না কি করে তার মুখোমুখি হব। বুঝেছি, বুঝতে পারছি। শুধু চেষ্টা করো শান্ত থাকতে। শান্ত, ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। উফ, বেশ ঠান্ডা।
আমি আব্বাস সাফের স্ত্রী। হ্যাঁ হ্যাঁ আমি জানি। আজকে তার মুক্তি পাবার কথা। হ্যাঁ হ্যাঁ মুক্তি পাওয়ার কথা ছিল। তার তো আজই মুক্তি পাবার কথা। আব্বাস কোথায়? আপনি তো এই ঘরে বসে তার মুক্তির সংবাদ দিয়েছিলেন। আপনি বলেছিলেন এবারে সংবাদ বাস্তব। শরতের ঠিক প্রথম দিন এসে মুক্তি পাবে। আমি কেঁদেলাম। আপনি বলেছিলেন মুক্তির সংবাদ দিয়ে আপনি আনন্দ পাবেন, আমরা কাঁদবো। চুপ করুন মিসেস সাফারি, চুপ করুন। সমবেদনা জানাচ্ছি, আপনার স্বামী গত সপ্তাহে মারা গেছে। এই যে রিপোর্ট, এই রিপোর্টের মধ্যে লেখা আছে আপনার স্বামীর মৃত্যুর কারণ অধিক বয়স এবং অতিরিক্ত পরিশ্রমের ফলে হার্ট ফেল।